শতবর্ষ প্রাচীন বজবজ শহর, যেখানে বহু বিখ্যাত ব্যক্তি, বহু মনীষী এবং লেজেন্ডরা এসেছেন, তাদের পদস্পর্শ ধন্য বজবজ। তাদের মধ্যে অন্যতম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি বজবজে এসেছেন, বজবজে অনেক দিন তিনি ছিলেন, বজবজের সমাজ জীবনের সাথে যুক্ত ছিলেন। ধরুন, বজবজের কয়লা সড়কে, বজবজ জুট মিলের পাশে, বর্তমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যাচেলার রোডে, এইখানে তিনি তার এক নিকট আত্মীয়ার বাড়িতে থাকতেন, দীর্ঘদিন ছিলেন, বেশি বয়সে। এবং বজবজ সুভাষ উদ্যানে তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র সৌমেন ঠাকুর, যিনি একটি রাজনৈতিক দল আরসিপিআই, রিভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আরসিপিআই দলের প্রতিষ্ঠাতা ছিলেন। সৌমেন ঠাকুরের সাথে সুভাষ উদ্যানে একটি শ্রমিক কৃষক সমাবেশ হয়েছিল, সেখানেও তিনি বক্তব্য রেখেছিলেন কাজী নজরুল ইসলাম, শ্রমিক কৃষক সমাবেশে বজবজ সুভাষ উদ্যানে। এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রতি বা শ্রমিকদের প্রতি তার একটা আলাদা মমত্ব ছিল, একটা টান ছিল, একটা তাদের প্রতি তিনি দায়িত্ব কর্তব্য করতে হবে এটা অনুভব করতেন। কবি কাজী নজরুল ইসলাম বজবজে আসা, বজবজে আসা এবং বজবজে থাকা, এটা একটি বজবজের জন্য খুব গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমে জানা দরকার যে বজবজে উনি কার কাছে এসেছিলেন এবং কার জন্য এসেছিলেন। বজবজে পৌরসভা পরিচালিত একটি স্কুল, যার নাম জয়চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালয়, যেটি চড়িয়াল মোড় চিলড্রেন্স পার্কের কাছে অবস্থিত। ওই স্কুলে কবি পত্নী প্রমীলা দেবীর বোনের মেয়ে মানে বোনঝি শান্তিলতা দেবী, উনি ওই স্কুলে চাকরি করতেন। ওনার বোনঝি নিয়ে এসেছিলেন ওনার আবহাওয়া পরিবর্তনের জন্য। আমি পরে ওনার মেয়ে মানে কবি পত্নীর বোনের নাতনি, যার নাম মালবিকা দত্ত, ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম কবি সম্পর্কে কিছু জানার জন্য। কিন্তু মালবিকা দেবী উনি অসুস্থ, ওনার ঠিকঠাক বলার মতো পরিস্থিতিতে উনি নেই। উনি কিছু কথা আমাকে অফ ক্যামেরায় বলেছিলেন, সেগুলো বক্তব্যের মধ্যে আছে। যে বিদ্রোহী কবি যখন এইখানে ছিলেন, তখন আমার বয়স খুব বেশি হলে 14-15। ন্যাচারালি খুব আবছা হয়ে আছে। আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ বিদ্রোহী কবির কোলে বসে বা পাশে বসে তাকে যে আমি দেখতে পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। এবং আমি তার প্রতি বারবার শ্রদ্ধা নিবেদন করি। এখানে ওনাকে শুধু না, ওনার স্ত্রী স্বর্গীয় প্রমীলা দেবী, তার প্রতিও আমি আমার শ্রদ্ধা নিবেদন করি, নমস্কার জানাই। উনিও এখানে ছিলেন। আমার ঠিক সালটা মনে নেই, কারণ তখন আপনাকে আমি বললাম আমার 14-15 বছর বয়স। কিন্তু এখানে 1 মাস ছিলেন। 1 মাস থাকাকালীন বহু মানুষ, হাজার হাজার মানুষ তাকে এখানে দর্শন করতে আসতেন। বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত ওনাকে মানুষ দেখতে, ওনাকে নমস্কার শ্রদ্ধা জানাতেন। কবি নজরুল ইসলাম ছিলেন মহাভারতের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা।
সর্বপ্রথম ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, বজ্রকণ্ঠে গান লিখেছিলেন। এবং আমরা জানি আমাদের বাংলাদেশ এই নামটি কবি নজরুল দিয়েছিলেন, রেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে এই দেশের নাম বাংলাদেশ হবে। আজ বাংলাদেশ স্বাধীন এবং তিনি স্বাধীন বাংলাদেশের নাগরিক ছিলেন। আমি কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আশা করি না যে বিশ্বের সামনে অনেক কথা বলতে হবে, কারণ কবি নজরুল সারা জীবন মানুষের জন্য, মেহনতি জনতার জন্য, শ্রমিক মজুরের জন্য সংগ্রাম করেছেন, লিখেছেন। তিনি মানুষের মুক্তির কথা বলেছেন, ক্ষুধা অনাহারের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। তিনি একমাত্র কবি যিনি অন্যায়ের বিরুদ্ধে জেল খেটেছেন, তার বই বাজেয়াপ্ত হয়েছে। আমরা জানি কবি নজরুলের কিছু কবিতা, কিছু গান মানুষের বুকে এখন আগুন ঝরায়। কবি নজরুল ততদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন যতদিন বিশ্বে যুদ্ধ, বিগ্রহ, ক্ষুধা, অনাহার, অন্যায়, অবিচার থাকবে। তিনি বলেছেন, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে। বাবুসাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজে চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকোনা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। সন্ধ্যা তারা, কবি নজরুল ইসলাম। ঘুমটা পড়া কাদের ঘরের বউ তুমি ভাই, সন্ধ্যা তারা তোমার চোখের দৃষ্টি জাগে, হারানো কোন মুখের পাড়া। সাধের প্রদীপ আঁচল ঝেপে, বধূর পথে চাইতে বেঁকে, চাউনিটি কার উঠছে কেঁপে, রোজ সাধে ভাই এমন ধারা। কার হারালো বধূ তুমি অন্তপথের মৌন মুখে, ঘনাও সাজে ঘরের মায়া, গৃহহীনের শূন্য বুকে। এই যে নিতুই আসা যাওয়া, এমন করুণ মলিন চাওয়া। কার ঘরে হায় আকাশ বধূ, তুমি কি আজ প্রিয় হারা, তুমিও কি আজ প্রিয় হারা, তুমিও কি আজ প্রিয় হারা। জাতের বজ্জাতি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। ছুঁলেই তোর জাত যাবে, যাতে ছেলের হাতের নয়তো মুয়া। হুঁকোর জলার ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছে সে বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান,
গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাকচেরা? বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিছ সুর। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত প্রতিমঙ্কালে? হাসিছেন তিনি নিভৃত হিয়ার, নিভৃত অন্তরালে। বজবজ পুরসভার পক্ষ থেকে 2009 সালে তৎকালীন পৌর বোর্ড, আমিও কাউন্সিলর ছিলাম তখন, কয়লা সড়কে জনতা বিদ্যামন্দির স্কুল মাঠে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি স্থাপিত হয় পৌরসভার পক্ষ থেকে। কল্যাণী কাজী তিনি এসেছিলেন এই মূর্তি উদ্বোধন করতে, আবরণ উন্মোচন করতে আবক্ষ মূর্তি। তাই কাজী নজরুল ইসলাম তো, যিনি জন্মের 124 বছর পরেও সমানভাবে প্রাসঙ্গিক, কেননা তার যে রচনা, তার যে কবিতা, তার যে গান, তার যে চিন্তা শক্তি, তার যে বক্তব্য, যেটা আজকালকার দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক, তার সম্প্রীতি, তার ঐক্য, তার ধর্ম নিরপেক্ষতার বাণী। কলকাতা ইন্টার্নি পদ্মপুরে সিআইটি রোডে থাকতেন। ওনার এই 11ই জ্যৈষ্ঠ জন্মদিনে সেখানেও আমি যেতাম। ওনার শেষ দেখা উনি বাংলাদেশ যাওয়ার আগে বছর 1976 উনি মনে হচ্ছে মোস্ট প্রবলি বাংলাদেশ গেছেন। তার আগের বছর পর্যন্ত আমি ওনার এই পদ্মপুরে, কলকাতা সিআইটি রোডে পদ্মপুরে ওনার জন্মদিনে গিয়েছিলাম। এবং ওনার 2 ছেলে কাজী সব্যসাচী এবং কাজী অন্নদ, রিসেন্টলি কাজী অন্নদের শ্রী কল্যাণী কাজী পরলোক গমন করেছেন, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। তো কবির ব্যাপারে তো আমার কিছু সেই ডোমে নেই, আমি এইটুখানি দেখেছি, এইটুখানি বলতে পারি। আর একটা জিনিস আমার বাবা মনে পড়ে যে উনি ওনার যেখানে খাট বা নিচে গদিতে শুতেন, সেখানে কোনো বাচ্চারা যদি তখন, আর যেতাম তো আমিও তখন তো বাচ্চা, তো বাচ্চারা গেলে বাচ্চারা ওনাকে কোনো জ্বালাতন করলে উনি কিন্তু খুব হাসতেন। আর কিন্তু বড় মানুষ যদি গিয়ে কোনো ওই ঘরেতে খুব চিৎকার চেঁচামেচি করতেন, উনি খুব বিরক্ত হয়ে যেতেন এবং তখন চিৎকার করতেন। তো কথা তো বলতে পারতেন না, ওই চিৎকার করতেন। তো আর একটা জিনিস আমার মনে আছে, ওনার হাতে কোনো কাগজ দিলে উনি কাগজটা দেখতেন আর কাগজকে টুকরো করে ওনার বিছানার তলায় ঢুকিয়ে দিতেন। এই দুটো স্মৃতি আমার ভালো মনে আছে। এরপর আর আমার সেই রকম স্মৃতি ওনার সম্বন্ধে কিছু মনে নেই। পৃথিবীতে যতদিন যুদ্ধ বিগ্রহ থাকবে ততদিন নজরুল আমাদের আত্মায়, আমাদের মানসে জেগে থাকবেন। এই কবির উপর আমাদের আরো লেখালেখি করা দরকার, সভা সেমিনার করা দরকার। এবং আমি ভারত এবং বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা নজরুল গবেষণায় আরো অর্থ বরাদ্দ করুন। স্কুলে কবি নজরুলের উপর আরো পড়াশোনা সুযোগ করে দিন। সিলেবাসে তার লেখালেখিগুলি, কবিতাগুলি, প্রবন্ধগুলি সিলেবাসে ভুক্ত করুন। তার বই প্রকাশ করে দেশে বিদেশে এবং ইংরেজিতে অনুবাদ করে বিশ্বকে জানার সুযোগ করে দেবেন। এবং ভারত এবং বাংলাদেশ দুটি রাষ্ট্র মিলে অথবা এককভাবে ভারত এবং বাংলাদেশ কবি কাজী নজরুলের উপর
তারা পুরস্কার ঘোষণা করতে পারে। এই পর্যায়ে আমি বাংলাদেশ সরকারের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি, তাকে যেন সরকারিভাবে জাতীয় কবি ঘোষণা করা হয়। দেশ যখন এক শ্রেণীর বিভেদকামী বিভাজনকামী শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে রাষ্ট্র, তারা ধর্মে ধর্মে ভেদাভেদ, জাতপাতের ভেদাভেদের মধ্যে দিয়ে সমাজকে অশান্ত রাখতে চাইছে, সেই পরিস্থিতিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা তার প্রতিটি কবিতার ছত্রে ছত্রে আজকে মানুষকে সমানভাবে এখন অনুপ্রাণিত করে। এটাই আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের যে তিনি বজবজে ছিলেন, বজবজে একদা বসবাস করেছেন, বজবজের সমাজ জীবনের সাথে যুক্ত ছিলেন। আমরা ধন্য তাতে। তাই সকলেই জানেন তিনি পরবর্তীকালে একদম শেষ বয়সে বাংলাদেশে গেছিলেন, বাংলাদেশ হওয়ার পরে সেখানকার জাতীয় কবি হয়েছিলেন। কিন্তু বাংলার সাথে, বাঙালির সাথে, পশ্চিম বাংলার সাথে তিনি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই রয়ে গেছেন আজও। সেখানে কিন্তু কোনো প্রাচীর বাধা হতে পারেনি। তার সন্তান বুলবুল যখন খুব অল্প বয়সে শৈশবেই মারা যায়, তিনি রবি ঠাকুরের কাছে গেলেন। রবি ঠাকুর তাকে অত্যন্ত ভালোবাসতেন, মনে করতেন, রবি ঠাকুর বলতেন যে এত বহুমুখী প্রতিভাবান, এত সুন্দর গান লেখেন, আমি পারলাম না। একথা রবি ঠাকুর নিজে মুখে বললেন। এবং শ্যামা সঙ্গীত, মা কালীর আরাধনা করার জন্যে, শ্যামা মায়ের আরাধনা করার জন্যে যে শ্যামা সঙ্গীত, কাজী নজরুল ইসলামের রচিত সেই শ্যামা সঙ্গীত এখনো কালী পুজোয় প্রতিটি প্যান্ডেলে প্যান্ডেলে মাইকে বাজে। তা বুলবুল মারা যেতে তার সন্তান কাজী নজরুল ইসলাম রবি ঠাকুরের কাছে গেলেন মনের দুঃখে। তা রবি ঠাকুর তখন বিভিন্ন কথা প্রসঙ্গে বললেন, আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম শান্তিনিকেতনে আসতে, তখন তুমি এলে না। বলে রবি ঠাকুর চুপচাপ আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভাবলেন যে রবীন্দ্রনাথ বোধহয় অসন্তুষ্ট হয়েছেন আমি যাইনি। তিনি বললেন, হ্যাঁ আমি হয়তো ভুল করেছি, যাওয়া উচিত ছিল, কিন্তু এখন আমি যেতে চাই। সন্তান হারানোর দুঃখে তিনি তখন কাতর। রবি ঠাকুর বললেন, না, ভুল কিছু হয়নি, সঠিক সিদ্ধান্তই হয়েছে। তুমি যদি শান্তিনিকেতনে তখন চলে যেতে, তাহলে তোমার এই যে প্রতিভা, বহুমুখী প্রতিভা, এর সাথে ওই গণ্ডির মধ্যে আবদ্ধ লোকের পরিচয় হতো। দেশব্যাপী মানুষের যে পরিচয় তোমার প্রতিভার সাথে, সেটা হওয়ার ক্ষেত্রে অসুবিধা হতো। তুমি যাওনি, সেটা ভালোই হয়েছে। রবি ঠাকুর যাকে এই ভাষায় প্রশংসা করেন, সেই রকম একজন মানুষ, এবং বিশেষ করে আজকের দিনে ধর্ম নিরপেক্ষতার প্রতীক, তাকে আমি শ্রদ্ধা জানাই এবং আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ যে তিনি বজবজে এসেছিলেন। বজবজবাসী হিসাবে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। কলম একাডেমি লন্ডনের পক্ষে আমি একটি ঘোষণা দিতে চাই। এই বছর থেকে যারা কবি কাজী নজরুলের উপর লেখালেখি করবেন, বিচারকের বিচারের মাধ্যমে আমরা একজন শ্রেষ্ঠ নজরুল গবেষককে পুরস্কারে ভূষিত করব এই বছর থেকে। এবং সর্বশেষ আমি নোবেল কমিটির প্রতি আমার আবেদন, আমার অনুরোধ, আপনারা অনুগ্রহ করে যে কোনো উপায়ে আপনারা কবি কাজী নজরুল সম্পর্কে গবেষণা করুন, চিন্তা করুন, তার ডাটা কালেকশন করুন। আপনারা দেখবেন যে তিনি কত বড় মাপের একজন কবি ছিলেন। আমি জানি মৃত ব্যক্তিকে নোবেল প্রাইজ দেওয়া হয় না, কিন্তু আমার মনে হয় জাতির বৃহত্তর স্বার্থে, বিশ্বের প্রয়োজনে মাঝে মধ্যে কখনো কখনো কোন নীতিতে পরিবর্তন আনা যায়। আপনারা কবি নজরুলকে নোবেল পুরস্কারে ভূষিত করলে বিশ্ব ধন্য হবে, মানবতা মুক্তি পাবে। দেখুন, এইখানে এই যে বাড়িটা ছিল, টালির বাড়ি ছিল, কি বলো, বাংলা চলতি ভাষায় যাকে বলে আপনার লাইন ঘর টাইপের পুরো ঘর ছিল। তো
আমরা 3খানা ঘরে আমরা থাকতাম, আর 2টো ঘরে আপনার বিদ্রোহী কবি নজরুলের স্ত্রী প্রমীলা দেবীর বঞ্জি, যিনি কিনা জয়চন্ডীপুর আমাদের চিলড্রেন পার্কের কাছে জয়চন্ডীপুর স্কুলের মেস দিদিমণি ছিলেন। ওনার বঞ্জির এই সূত্রেই উনি এখানে এসেছিলেন। অর্থাৎ প্রমীলা দেবী, ওনার বিদ্রোহী কবি নজরুলের স্ত্রী প্রমীলা দেবীর বঞ্জি, বোনের মেয়ে, ওই মেস দিদিমণি, উনি ওই আমাদের একসাথে থাকতাম। তো সেই সূত্রেই কবি নজরুল এখানে এসেছিলেন, এবং সেই সূত্রে আমরা ওনার সাথে আমাদের দেখা ভাগ্য হয়েছে। এবং আমি বিদ্রোহী কবিকে দাদু বলতাম, এবং প্রমীলা দেবীকে ওনার স্ত্রীকে ঠাকুমা দিদিমা বলতাম এরকম একটা। তো এইটুকু আমার পেয়ে আছে। আচ্ছা, কবিকে আপনি খেতে দেখেছেন বা ওনার কোনো লেখালেখি করতে দেখেছেন এরকম কিছু? কবিকে হ্যাঁ। না, তখন তো উনি পুরো ম্যাট, ওই যে বললাম কাগজ, কোনো কাগজ আপনার হাতে দিলে কাগজটা দেখতেন, দেখে কাগজটা ছিঁড়ে ওই বিছানার তলাতে ঢুকিয়ে। তার মানে ওনার যত লেখালেখি ধরুন যদি তাই হয়, তাহলে সবটাই ওনার সুস্থতা অবস্থায় লেখা, এবং প্রায় যেটা পাওয়া যায়, ধরুন উনি অসুস্থ হয়ে পড়েন প্রায় 42-এর দিকে, 1942 সালের দিকে। তার মানে ওনার যতটা রচনা, যা লেখাপড়া আমরা যেগুলো করি, ওনার ধরুন স্বাধীনতার আগে পর্যন্ত 1942 সালের আগের লেখা হিসাব যেটা, কিন্তু সাধারণভাবে হিসাবে এইভাবেই পাওয়া যায়। তবে আমি ওনাকে যে অবস্থা দেখেছি দীর্ঘ কয়েক বছর, তাতে ওনার লেখা তো কোনো ছিলই না, উনি পুরোপুরি নর্মাল হয়ে গিয়েছিলেন। অতএব তখন ওনার লেখা ওই কাগজ দিলে, যে কোনো মানুষ যদি কাগজ দিত, কাগজ দিলে খুব খুশি হতেন, হেসে কাগজটা নিতেন, কাগজটা একটু দেখতেন, দেখে টুকরো টুকরো করে বিছানা তলায় ঢুকিয়ে। আচ্ছা, উনি কি খাওয়া দাওয়া করতেন কোনোদিন দেখেছেন একটু? খাওয়া দাওয়া ভাতটা সবই খাইয়ে দিত ওনাকে, উনি নিজে হাতে তো খেতে পারতেন না। আমি যা দেখেছি ওনাকে ওনার ছেলের স্ত্রী বৌমারা খাইয়ে দিত, এইটা ওনাকে খাইয়ে দিত। হ্যাঁ, এখন আমি আপনাকে দেখাচ্ছি কবি যে জায়গাটায় এসেছিলেন। এই যে আপনারা দেয়ালটুকু দেখতে পাচ্ছেন, এইখানে কবি ছিলেন 1 মাস। আর এই যে দেয়াল দেখতে পাচ্ছেন, বর্তমানে এটা আগে ছিল এটা একটা জানালা, এখানে জানালা ঢেকে দেওয়া হয়েছে। এই জানালার দিকে মাথা করে এই জায়গাটায় একটি খাট ছিল, এই খাটেতে কবি থাকতেন। এবং এই যে পজিশনটা দেখছেন, এইখানে আরও একটি খাট ছিল, যেখানে কবির স্ত্রী প্রমীলা দেবী থাকতেন, এবং দুজনই তখন এখানে থাকতেন। 1 মাস ছিলেন, তারপর কবি চলে যান, এবং এখান থেকে চলে যাবার খুব অল্প দিনের মধ্যেই কবিকে বাংলাদেশে নিয়ে চলে যাওয়া হয়েছিল। কবি যে সময় দেখা যাচ্ছে 1954-55 সালের দিকে আমাদের বজবজে কয়লা সড়ক আর চড়িয়াল বাজার থেকে সোজা যে রাস্তাটি গেছে, এই দুটো রাস্তা মিলিয়ে বজবজ মিলের গেটের কাছে তেমাতানি মোড়ে একটি বাড়িতে ছিলেন প্রায় 1 মাস। এটা আমাদের জন্য গর্ব যে কবি আমাদের বজবজে ছিলেন। বজবজে অনেক মনীষীর আগমন হয়েছে। আজকে শুধুমাত্র কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা। তো কবি সম্পর্কে কিছু বলার আছে, যেগুলো কবির সংক্ষিপ্ত জীবনী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের
একটু জেনে রাখা উচিত এবং বজবজবাসীর জন্য এটা জেনে রাখা উচিত। আমি বলতে পারবো না কি বজবজে কবিরকে নিয়ে কোনো ডকুমেন্টারি হয়েছে কি না এবং কোনো তথ্য আছে কি না। আমি যখন এই ডকুমেন্টারি ফিল্ম করছি তখন অনেকের সাথেই যোগাযোগ করেছি, সেইভাবে কেউ কবি সম্পর্কে বলতে পারিনি। তবে একটি মানুষ পেয়েছিলাম যিনি কবিকে স্বচক্ষে দেখেছেন, যিনি কবির সাথে কথা বলেছেন, যদিও কবি তো কথা বলতেন না সেই সময়, তাহলেও আমি কবি সম্পর্কে কিছু তথ্য নিয়েছি, সেগুলো আপনাদের বলছি, কারণ আমাকে একটু দেখে বলতে হবে। সবটা এইভাবে বলা খুবই মুশকিল বছর সাল হিসেবে। কবি জন্ম 1999 সাল। 1908 সাল পিতা কাজী ফকির আহমেদের মৃত্যু। 1909 সাল প্রাইমারি পাস, মক্তবে শিক্ষকতা, মাজারের খাদেম ও মসজিদে ইমামতি এবং সঙ্গে লেঠো দলের সবাই যুক্ত। 1911 মাসরুন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। 1912 স্কুল ত্যাগ, বাসুদেবের কবি দলের সঙ্গে সম্পর্ক, রুটি দোকানে চাকরি। 1914 ময়মনসিংহ জেলা স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। 1915 থেকে 17 শিয়ারমোল রাজ স্কুলের 8ম থেকে 10ম শ্রেণীর অধ্যয়ন। 1917 থেকে 1919 পর্যন্ত সৈনিক জীবন, ব্যাটালিয়ন স্কোয়াডার মাস্টার পদে উন্নতি। 1919 কলকাতার সওগাতে বাউন্ডলের আত্মকাহিনী, গল্প ও বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার মুক্তি কবিতা প্রকাশ। 1920 মার্চ মাসে সেনাবাহিনী থেকে প্রত্যাবর্তন, মে মাসে নবযুগ পত্রিকায় যোগদান। 1921 সালে বিদ্রোহী রচনা। 1922 সালে সাইদা খানম ওরফে নার্গিস আসার খানমের সঙ্গে বিবাহ। 1922 সালে প্রমীলা দেবীর সঙ্গে সম্পর্ক, ধূমকেতু পত্রিকা প্রকাশ। অক্টোবর মাসে অগ্নিবীণা ও যুগবাণী প্রকাশ। যুগবাণী সরকার দ্বারা বাজেয়াপ্ত। নভেম্বরে নজরুল গ্রেপ্তার, প্রেসিডেন্সি জেলে বন্দী। 1923 সাল জানুয়ারি মাসে বিচারে নজরুল জবানবন্দি, রাজবন্দির জবানবন্দি এক বিচার সশ্রম কারাদণ্ড পান। ডিসেম্বরে মুক্তি লাভ। 1924 প্রমীলা দেবীর সাথে বিবাহ। আগস্ট মাসে বিষের বাঁশি ও ভাঙার গান প্রকাশ, সরকার দ্বারা বাজেয়াপ্ত। প্রথম পুত্র আজাদ কামালের জন্ম ও মৃত্যু 1924 সাল। 1926 সালে চল চঞ্চল বাণীর দুলাল, ধ্বংসর পথের যাত্রী দল, শিকল পরা চলো গান শোনান। রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্বোধনী সঙ্গীত কান্ডারি হুঁশিয়ার। ডিসেম্বর থেকে গজল রচনা শুরু করেন। বুলবুল আসে। 1926 সালে খালেদ কবিতা রচনা। 1930 সালে প্রলয় শিখা প্রকাশ, কবির বিরুদ্ধে মামলা, পুত্র বুলবুলের মৃত্যু। 1931 সালে সিনেমা ও মঞ্চের সাথে যুক্ত, আলেয়া গীতিনাট্য রঙ্গমঞ্চে মঞ্চস্থ ও নজরুলের অভিনয় শুরু। 1933 ধ্রুব চিত্রে নারদের ভূমিকায় অভিনয় ও সঙ্গীত পরিচালনা। 1934 গ্রামোফোন রেকর্ড। 1940 সালে প্রমীলা দেবী ও কবি কাজী নজরুল ইসলাম পক্ষাঘাত রোগে আক্রান্ত হন।
1941 সালে জীবনের শেষ ভাষণ দান, যদি আর বাঁশি না বাজে। উনিশশো 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কাজী নজরুল ইসলামকে জাগত্তারিণী স্বর্ণপদক প্রদান। 1960 সালে ভারত সরকার দ্বারা পদ্মভূষণ উপাধি দান। 1962 30শে জুন প্রমীলা দেবীর মৃত্যু। এটা একটা কবি সংক্ষিপ্ত জীবনী বললাম। আমি অধ্যয়ন করে যা পেয়েছি, কবির গান, গজল, ভক্তিগীতি, প্রবন্ধ, নাটক, উপন্যাস ইত্যাদি, তার একটা সংক্ষিপ্ত সংখ্যা পেয়েছি। তবে আমার মতে এটি আরও বেশি, কারণ কিছু হয়তো লেখা অপ্রকাশিত রয়ে গেছে, কারো না কারো কাছে আছে। তো সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি কবি গান লিখেছেন 2500টি, কবিতা 800টি, প্রবন্ধ ও আলোচনা 100টি, গল্প 18টি, নাটক নাটিকা গীতি বিচিত্রা 25টি, উপন্যাস 3টি, নজরুল রচিত গ্রন্থ 55টি। কাজী নজরুল ইসলাম শুধু বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে না, উনি বাংলার ভাষার উপরে অনেক কাজ করেছেন এবং ওনার বিভিন্ন কবিতা বা গানের মধ্যে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি ভাষার মিশ্রণ আছে। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কঞ্জন। কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীর যাত্রীরা গরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ?
করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে থা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।